গ্ল্যামার, ক্যামেরা, জনপ্রিয়তা। দর্শক সাধারণত শিল্পীদের সম্পর্কে এই তিনটি তথ্যই সবসময় পেয়ে থাকে, কিন্তু এই তিনটি তথ্যের পেছনে অনেক অজানা গল্প থাকে, অনেক কঠিন কথা থাকে, যেগুলো আজকে আমরা অনেক সহজ করে বলার চেষ্টা করব, অনেক সহজভাবে সেই আড্ডা দেওয়ার চেষ্টা করব। আজকে যারা আছেন তাদের তিনজনেরই কিছু কিছু কাজ আমাদের জীবনের কোনো না কোনো সময়ের সাথে মিলে যায়, আর তাই আজকে আমরা সবাই এখানে। আজকে আমাদের সাথে যারা আছে, আমি জনপ্রিয় অভিনেত্রী বলবো না, জনপ্রিয় অভিনেত্রী আমার মনে হয় কি একটা পার্ট অফ লাইফ, পার্ট অফ অভিনয়, কিন্তু একটা মানুষ, একজন শিল্পী অভিনয় করতে করতে সত্যি যখন অভিনেত্রী হয়, শুধু অভিনেত্রী পরিচয়টা আমার কাছে অনেক বড় মনে হয়। হ্যাঁ, সেই হিসেবে অভিনেত্রী অপু বিশ্বাস। আর তোমাকে আমি বলবো সময়ের সাহসী অভিনেত্রী। থ্যাংক ইউ। এত ধরনের চরিত্র, এরকম একটা সময়ে যখন অনেক বেশি আপ ডাউন, ঢেউয়ের মতো ইনফ্যাক্ট, হ্যাঁ, এই ভালো এই খারাপ এরকম সিচুয়েশনের মধ্যেও, এত কন্ট্রোভার্সির মধ্যেও অনেক সাহসী কিছু ক্যারেক্টার করা একটা মেয়ে। থ্যাংক ইউ আচ্ছা, আর যদি আমরা এখন কোনালের কথা বলবি, তাহলে কোনালের কথা আমাকে বলতে হয় আবেগী কণ্ঠ যাকে বলে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যে কণ্ঠ শুনলে অনেক বেশি আবেগ মনে হয়, অনেক বেশি মনে হয়, অনেক সুর, অনেক মেলোডি, যে কোনো ভাষাই বলি না কেন, সেই জায়গাটা ওর কাজের সাথে, ওর শিল্পী সত্তার সাথে অনেক বেশি যায়। থ্যাংক ইউ সো মাচ। সো এমন তিনজন মানুষ তোমরা, যার যার জায়গায় এত বেশি মানে পাওয়ারফুল তোমরা, সেই জায়গা থেকে আজকে আমাদের এই ঈদ আড্ডা, ঈদের আড্ডা দিব, ঈদের অনেক কথা বলবো, কিন্তু আমরা ঈদের অনুষ্ঠানগুলোর মধ্যেও এটা আমাদের চ্যানেল ওয়ানের ফিরে আসার পর প্রথম ঈদ। সো চ্যানেল ওয়ানের সাথে কোনালের হয়তোবা কিছু কম অভিজ্ঞতা, স্মৃতি থাকতে পারে, অপুর কিছু স্মৃতি আছে মনে হয়। তো এই যে চ্যানেল ওয়ানের 16 বছর পর ফিরে আসা, কেমন মনে হয়? আমরা তো অবশ্যই মানে আমাদের অনেক ভালো লাগা থেকে এই প্রশ্নটা আসলে আমি করছি। সর্বোপরি বলবো ভেরি কংগ্রেচুলেশন, Thank কারণ you. একটি চ্যানেল আসলে খুব আবেগের জায়গা। কারণ এই চ্যানেলে লুকিয়ে থাকে আমাদের অনেক স্মৃতি, অনেক শিল্পী যারা হয়তো আমাদের মাঝে আছেন, অনেকেই নাই, অনেকে কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, বিদেশে চলে গেছেন। তো একটা চ্যানেল শুধু আমরা ছোট্ট অক্ষরে চ্যানেল আমি বলবো না, চ্যানেলটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শিল্পীর একটা আবেগের জায়গা। আমার চ্যানেল ওয়ানে অনেক কিছু প্রোগ্রাম আছে, যখন আমি একদম নতুন এসেছি, ঠিকঠাক কথাও বলতে পারি না, খুব ভয় পাই, অথবা আমাকে উপস্থাপক কিছু বলবো আমি কি অ্যান্সারটা করব, ওই বিশ্বাসটাও নিজের মধ্যে তৈরি হয়নি। তো এরকম অনেক প্রোগ্রামের সাক্ষী আমি হয়েছি। আর আজকে পরিপূর্ণভাবে অবশ্যই যেটা আপু আপনি বললেন যে অভিনেত্রী, ভালো লাগলো আপনার মতো এত বড় ব্যাপার একজন উপস্থাপিকার কাছ থেকে অনেক বড় একটা কমপ্লিমেন্ট শুনে। সো ফিরে আসা, আমাকে ভালো বলা, সবকিছু মিলে সত্যিই ভালো লাগছে। তোমরা অনেক বড় বলেই কিন্তু আজকে তোমরা তোমাদের জায়গায় সাকসেসফুল বলেই কিন্তু আমরা আজকে সবাই এখানে বসেছি। কোনালের কোনো মেমোরি আছে কিনা চ্যানেল ওয়ানের সাথে? কম, এটা ঠিক বলেছো। মানে একদম কারণ শুরু, আমি আমাদের সবারই বলতে আমি গেলে একদম অনেক শেষের শুরুর দিকে, সময়। যেহেতু চ্যানেল ওয়ানের ঠিক শেষের দিকটা আমি কিছুটা পেয়েছি। আমি সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন হওয়ার পর চ্যানেল ওয়ানে অনুষ্ঠান করেছি কয়েকটাই, এবং আমি বলছিলাম একটু আগে যে চ্যানেল ওয়ানটা খুব প্রিয় একটা চ্যানেল ছিল। যখন এটা বন্ধ হলো খুব কষ্ট পেয়েছি, এবং এখন যখন আবার শুরু করছে যাত্রা, ভালো লাগছে। এবং সঙ্গে এই যে নিশো আপাকে আবার আমরা নিউজ পড়তে দেখেছি, একটা অনুষ্ঠানে এসেছি, আমার কাছে ভীষণ, আমরা তিনজনই খুব আনন্দিত, আমিও অনেক খুব ভালো লাগছে। ঈদের মতন একটা চমৎকার ওকেশনে চ্যানেল ওয়ানে নিশো আপুর সঙ্গে আমরা সবাই মিলে উদযাপন করছি। ফ্যান্টাস্টিক। তোমাদের সঙ্গে আমি তোমা। আমার তো যখন আসলে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গিয়েছে তখন আমার যাত্রা শুরু হয়েছে, সো আমি পাইনি। কিন্তু আমার দেখার স্মৃতি এটা তো আছে। এটা আমার শুরু চ্যানেল ওয়ানের সাথে আমি বলবো জার্নি। বাট আমি অনেকবার নাম শুনেছি, অনেকে অনেক আফসোস করেছে, অনেকে বলেছে অনেক ভালো একটা চ্যানেল কেন বন্ধ হয়ে গেল, অনেক প্রতিবন্ধকতা এসেছে। বাট এই যে ঘুরে দাঁড়ানো, আমাদের ক্যারিয়ারও যেমন অনেক সময় পড়ে যায়, অনেক ওঠা নামা ঝড় ঝাপটা থাকে, বাট আমরা আবার উঠে দাঁড়াই। তো উঠে দাঁড়াতে পারে খুব কম মানুষ, পড়ে যায় বা চলে যায় অনেক বেশি মানুষ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে চ্যানেল ওয়ান যে আবার উঠে দাঁড়িয়েছে এবং এত সুন্দরভাবে, আমি আজকে অনেক বেশি খুশি, কারণ আমার সব থেকে পছন্দের দুটো মানুষ এখানে আছে, ইনক্লুডিং ইউ। মানে এই প্রোগ্রামে আসাই ফার্স্ট রিজন
হলো তুমি নিশু আপু। নিশু আপু, তুমি জানো। থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং এরপরে যখন আমি জানলাম যে এই প্রোগ্রামটাতে আমার 2 বোন আছে, তো আমি তো উঠতে উঠতে চলে এসেছি। আমরাও হ্যাঁ, ভেরি তো হ্যাপি যে আমরা আজকে অনেক খুশি যে আমাদের তিনজনের একসাথে কখনো এরকম অনুষ্ঠান স্ক্রিন হলো। শেয়ার করা হয়। বাহ, তো এই যে একটা মেমোরিজ হতে যাচ্ছে, অনেক বছর পরে হয়তো এই প্রোগ্রামটা আমরা দেখবো, হাসবো, অনেক মেমোরিজ রিকল করব। তো এটা যে চ্যানেল ওয়ানের মাধ্যমে হচ্ছে, সো থ্যাংক ইউ চ্যানেল ওয়ান এবং নিশু আপু, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধরো এই যে তোমরা তিনজন একসাথে, তিনজনের ওপর যদি কোনো মুভি তৈরি করা হয়, কি নাম হবে? তিনজনের 3 কন্যা এক ছবি। না, আমাদের দুইজনের তো সিনেমা আছেই, আচ্ছা, আমি হ্যাঁ। এবং তমা আমরা স্ক্রিনে ছিলাম হিরোইন হিসেবে। তবে মিসিং ছিল আমার এই বোনটার কণ্ঠ। হ্যাঁ। কারণ আমরা যখন কাজ করেছি তখন ওইভাবে প্লেব্যাক সিঙ্গিং এ ওইভাবে কুনাল আপু ছিলেন না। তবে যেহেতু এই প্রশ্নটা আসলো, তো আমি মনে করি যে ডিরেক্টর প্রযোজকরা আমার মনে প্রোগ্রামটা দেখার পর আমি তমা আমরা দুজন নায়িকা থাকবো হ্যাঁ। এবং আমাদের কণ্ঠে দুইজনেই দিবে। কিন্তু এখানে চ্যালেঞ্জিং হচ্ছে এমন একটা গান থাকবে যেটা আমিও থাকবো তমাও থাকবে, কুনাল আপুকে দুজনকেই দুই কণ্ঠে দিতে হবে। কিন্তু তোমার এরকম কিছু আছে যে একসাথে দুজনের কণ্ঠ দিয়েছো? না, আমি ছোটর কণ্ঠ দিয়েছি, এক বাচ্চার কণ্ঠ দিয়েছি, কিন্তু একসঙ্গে দুটো করা এটা একটা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ও মাই গড, এটা আমি করতে চাই অসুবিধা নেই, সেই ছবি মুক্তির পর প্রথম ঘোষণা আমি দেব। ইনশাআল্লাহ। তো এই যে তোমাদের জার্নিটা, আমরা অনেক কিছু অনেক সাবজেক্ট নিয়ে কথা বলি বা বলবো, কিন্তু একটা জিনিস জানতে চাই যে এই যে ইন্ডাস্ট্রির এত বড় বড় পরিবর্তন, এত ধরনের চেঞ্জেস আসছে, হ্যাঁ, মিউজিক নিয়ে অনেক ধরনের চেঞ্জেস আসছে, মুভিতে চেঞ্জেস আসছে, তারপর যেমন ভাইরাল কন্টেন্ট একটা ইস্যু আছে, তারপর স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আসছে, তাতে কি মনে হয় যে মানে আমাদের কাজ কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এআই আমাদের কাজ রিপ্লেস করছে না সুবিধা হচ্ছে? সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবে যে কিছু ঘটনা ঘটেনি কিন্তু সেখানে আমার ছবি দিয়ে দিচ্ছে, বডি চেঞ্জ করে দিচ্ছে এবং এত স্মুথলি সেই ব্যাপারটা বসিয়ে দিচ্ছে। কিছু মানুষ আছেন যারা কিন্তু এআই বিষয়টাই বোঝে না, তারা জাস্ট পিকচারটা চেনে। আর তোমার যদি ফেস বা তোমার কাজের জায়গাটা পরিচিতি থাকে, তারা কিন্তু ওখানে রিলেট করতে পারে। তো এই যে প্রযুক্তির অপব্যবহার, আমি মনে করি আসলে ব্যবহারটাকে সুন্দরভাবে না করে অপব্যবহার করা হচ্ছে। এই যে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার একটা বিশেষ জায়গায় আছো, সেখান থেকে কি মনে হয় যে এই সময়টা কি চ্যালেঞ্জিং, নাকি যখন শুরু করেছিলে সেটা চ্যালেঞ্জিং ছিল? এই সময়টা চ্যালেঞ্জিং কেন? এই কারণ আমাকে তো বিকৃতভাবে প্রেজেন্ট করছে, আমাকে ওটাকে প্রুভ করতে হচ্ছে বারবার। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আর বিগত দিনে আমি যা ছিলাম সেটাই দর্শক দেখেছে, শুনেছে, জেনেছে এবং আমার ওইখান থেকেই আমার কাজের ফিডব্যাকটা দিয়েছে। এত কিছুর ভিড়েও তোমার যে এই যে সাহসী চরিত্র বা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারগুলো করো, এইটা একটা অনেক বড় সাহসের ব্যাপার। এই সাহস কোত্থেকে আসে? আমাদের কাছে তো মানে আমাদের আশেপাশে তো 18 কোটি মানুষ, তো চিন্তা করলে কিন্তু এক একজন মানুষের চরিত্র ডিফারেন্ট। তো ওরকম ক্যারেক্টার তো পাই না। এখনো আমি কোনো শিল্পীর ক্যারেক্টার করিনি। 4টা ফ্যামিলির গল্প দেখানো হচ্ছে, কোনোটা মিড এজের, কোনোটা একদম পিচ্চি, কোনোটা একদম ইয়াং টিনেজ। তো সব ধরনের বয়সে সবাই কাজ করার সুযোগটা পাচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার। এটা আমাদের দেশে নেই। তো আমাদের দেশে নেই না, আমাদের দেশে ছিল, এখন নেই। এখন কিন্তু আর্টিস্ট কমতে কমতে মানে আর্টিস্ট আছে আপু, ক্যারেক্টার পায় না। কত হিরোইন এখন ঘরে বসা। ইভেন আমিও বছরে একটা ছবি করি। এখন যদি ইয়ারলি 10টা সিনেমা হয়, তার মধ্যে 5টা হিরোইন আসে ইন্ডিয়া থেকে, আর 5টা হিরোইন হয় বাংলাদেশি। বাংলাদেশি হিরোইন আছে মিনিমাম, যদি আমি ওইভাবে হিসাব করি, যে যারা হয়তো কেউ কেউ খুব কমার্শিয়ালি ভালো করবে, যেমন নুসরাত ফারিয়া কমার্শিয়ালি খুব ভালো করবে, জয়া আপু যেমন ক্যারেক্টারিস্টিক গল্প খুব ভালো করবে, আমি যেমন এই যে চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে পছন্দ করি। তো এরকম আমরা অনেকে আছি, কিন্তু নাই তো, ততগুলো ছবি তো নাই। কিন্তু এটা কি মনে হয়, অপুর কি মনে হয় যে এটা কি মানে আমাদের এখানে ছবি কম হচ্ছে, বা এই যে বাইরের আর্টিস্টের কথা বললাম, না, আমি- বাইরের আমরা এই আমি কম্পারিজনে কেন যাই? এটুকুই আমি বলতে পারি। আমি যখন সিনেমা করেছি তখন প্রযোজনা প্রতিষ্ঠান বলে যে একটা বিজনেস জায়গা আছে সেটাই ছিল। তো যারা প্রকৃত বিজনেস করবে তারা বিজনেস ভাবেই এগিয়ে যাবে। এখন যেটা হয়েছে যে একটা সার্কেল,
যেটাকে বলে যে এই সার্কেলের মধ্যে থাকলে সেই কাজটা পাবে, ওই সার্কেলকে মেইনটেইন করছে, ওই সার্কেলকে মেইনটেইন কাস্টিং করছে। করবে হ্যাঁ, ওর তো সাথে এখন হচ্ছে প্ল্যানিং মাফিক হচ্ছে, লাইক আমার সাথে তোমার পরিচয় নেই, তুমি এই প্রোগ্রামে আমাকে ডাকবে না, বাট আমার যদি পরিচয় হতো তুমি ডাকতে। আজকে আমরা তিনজন যে আনন্দ নিয়ে এখানে এসেছি, এটার কারণ কি জানেন আপু? এটার কারণটা হচ্ছে নিশু আপু। এই একটা মানুষকে আমরা একমাত্র যখন চ্যানেল 1-এ আমরা খবর পড়তে দেখতাম, বা আমার সৌভাগ্য হয়েছিল সেই শুরুর দিকে একটা বা দুটো প্রোগ্রামের উপস্থাপিকা হিসেবে পাওয়া, করেছিলাম তখন। তো এই মানুষের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা জানি। তো এরকম অনেক ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু নেচে যাচ্ছে, গেয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা সব থেকে যেটা, এটা হয়তো বা এক একটা মানুষের ব্যক্তি জায়গা, যেমন আমি খুব পছন্দ করি, ভালোবাসি, তো আমার দিদি দিদি করে আমাকে প্রচন্ড ভালোবাসে, এবং আমাদের তিনজনের বন্ডিংটা এমন যে আমাদের যদি এক প্লেটও খেতে দেয় আমরা বলবো না যে সেটা না, আমি আলাদা বুঝতে প্লেট পেরেছি। করতে আমি হবে। যখন আমরা বলেছিলাম এই হ্যাঁ। প্রোগ্রামে আমরা তিনজন বসবো, তিনজনকে আমি আলাদা আলাদা জিজ্ঞেস করে এই তিনজনের নামই পেয়েছি। আমি নাম কমন আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যে আমি কিন্তু point- মানে কনফারেন্সে কথা বলছি অনেক পরে এসে, হ্যাঁ, কিন্তু তার আগে আমি যাকেই ফোন করেছি দেখলাম বাকি দুইটা নাম কমন, আমার জন্য দ্যাট ওয়াজ ইজিয়ার। আমি এই তিনজনের কথা এই কারণেই বললাম। অসুবিধা নেই, আমরা একটা সার্কেল করে ফেলবো, তখন আমাদের সার্কেলেরও মুভি বেরোবে। সেই জায়গা থেকে যেটা হয়েছে যে মানে আমাদের তিনজনের প্লেটে খাওয়ার কারণটা হচ্ছে বন্ডিং। এটা অপ্রিয় সত্য না, এটা বাস্তবতা। কিছু কিছু এটা জিনিস সত্য। আছে আসলে, এই যে কাজগুলো পিছিয়ে যাওয়া, এলোমেলো হওয়া, অনেক কিছু মিলেই আসলে আমার মনে হয় যে আজকে যে সাফারার আমরা রিনাউন্ড আর্টিস্টগুলো হচ্ছি, এটাও তার একটা পয়েন্ট। তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমার যদি মনে হয় না যে এই টাইপের একটা ক্যারেক্টার তোমাকে ভালো যাবে, হ্যাঁ, সো ঠিক আছে তোমার কাজ করবে। আবার ঠিক আছে তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক না, ঠিক আছে এটা হবে, আচ্ছা ঠিক আছে এই গানটা কোনালের সাথে না, এই গানটা আরেকজন গাইলে ভালো হবে, আচ্ছা না এটা ডুয়েট হলে ভালো হবে। আমার কথা হচ্ছে দ্যাট ইট শুড বি লাইক দ্যাট। হ্যাঁ, সেখানে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। কোনাল অনেক ইমোশনের মাঝখানে, তো ইমোশনাল মেলোডি কুইন। ও মাই গড। সো সেই জায়গায় যখন আসে আমার কোনালে, আগে আমার একটু আছে, তুমি অবাক হইলা কেন? এটা কি অন ক্যামেরা যাচ্ছে? হ্যাঁ, এটা on camera-ই যাচ্ছে। ক্যামেরা কাটবে না, তুমি অবাক হলে কেন? আমি অবাক হলাম এই কারণে, কারণ এমন একজন মানুষ বলছে তার কাছ থেকে আসলে আমি অবাক না, কমপ্লিমেন্টটা পেয়ে খুব খুশি। হ্যাঁ, তাহলে তুমি বলো আমি খুব খুশি হয়েছি। আমি খুব খুশি। আমরাও খুশি, হ্যাঁ, কিন্তু আমার এবার বলো। প্রশ্নটা হচ্ছে এই যে মিউজিকের মধ্যে ইমোশনটা, এটা কি ব্যক্তিগত ইমোশনটা ওই মিউজিককে প্রভাবিত করে কিনা? এই এত প্রভাবিত ইমোশন কোত্থেকে আসে? না, সবসময় প্রভাবিত করে না। তাহলেই তো আমি সিঙ্গার। মানে আমাকে যদি যদি আমি একজন অভিনেত্রী হই, আমাকে যদি আমার কান্নার কাহিনী ভেবে কাঁদতে হয়, তাহলে আমি অভিনেত্রী না। একটা গান যদি 5 রকম ভাবে আমাকে গাইতে হয়, যে গাইতে হয় কিন্তু হ্যাঁ, যে এবং একটা একই সময়ে। হ্যাঁ একই সময়ে যে এটার স্যাড ভার্সনও গাই, বিশেষ করে নাটকের গানগুলোতে গাইতে হয়। যে গানটা খুব রোমান্টিক একটা গান, ওইটার মুখরাটুকু আমাকে আবার স্যাড করেও গাইতে হয়। সো ইট ডাজন্ট ম্যাটার, আমার হেল্প নেওয়া যাবে না। তাহলে যদি আই এরকম হ্যাভ টু বি হয়, অলওয়েজ রেডি। যদি এরকম হয় যে সকালে কোনো কারণে মেজাজ অনেক খারাপ, অনেক মেজাজ খারাপ করে বাসা থেকে বেরোছো, যে একটা রোমান্টিক গান গাইতে হবে, ম্যানেজ এর মেজাজ খারাপ হয় না। হয়, ট্রাফিক জ্যামে বসে থাকলে ওটাও that যদি could be a হয় reason. সেটা আমি জানি না, হয়ে কোথা থেকে ঢুকে কোথা থেকে বের হয়ে যায়। ও বললো আসলে ও ঘটনার সাক্ষী, তো ও দেখেছে যে কিভাবে মেজাজ খারাপের সিচুয়েশন হয়, কিন্তু আমি কাম। ওইটা কারণ হচ্ছে আমি না বুঝি নাই যে এখানে মেজাজ খারাপ করতে হবে। আমি না বুঝতে বুঝতে সিচুয়েশন শেষ হয়ে যায়। না, তারপর আমার এটা মনে হয়, কিন্তু একটা আমি ভালো মেজাজ খারাপ বুদ্ধি, করলে আমি এটা করতে ভালো পারি। বুদ্ধি। এই কথাটা হ্যাঁ, সত্য বলো, আমি কিন্তু বুঝি না। ও বললে তখন আসলেই তো আমার মেজাজ খারাপ হইলো না কেন ওখানে, এরকম। বাট এরকম অহরহ হয়েছে যে আমি অনেক অসুস্থ, স্টেজে ওঠার আগ পর্যন্ত আমি হট ওয়াটার ব্যাগ চেপে ধরে বসে আছি, কেউ আমার সাথে কথা বলতেছে না। আমার আমি musicians ছিলাম রা- এরকম একটা হ্যাঁ, showতে, showতে, stage এ, right? হ্যাঁ, বাট স্টেজে যখন যাচ্ছি, when the spotlight is on me, এবং আমি যখন মাইক্রোফোনটা নিয়েছি, ইন ইয়ারফোনটা পড়ে যাচ্ছি, I don't know anybody else, I am the rock star. আমি That's the অডিয়েন্সের, real artist. আমি যখন স্টুডিওতে ঢুকছি, আই ডোন্ট নো এনিবডি এলস, আমার চোখ শুধু মিউজিক ডিরেক্টরের উপর, ওর হাতের ইশারায় আমি ওরকম ভাবে গাইছি। সো পারফর্মারের তো এটাই জীবন, যে রাগ, ক্ষোভ, বেদনা, মৃত্যু, কত কিছু হয়ে যায় তার জীবনে, কেউ জানে না তার এই আর্টের Divorce পিছনে। হতে পারে, হ্যাঁ, breakup ব্রেকআপ হতে পারে, মা অসুস্থ থাকতে পারে, বাবা মারা যেতে পারে, বা খুব কাছের কারোর কোনো কিছু হতে পারে। তোমার কিচ্ছু করার নাই, করার নাই। তোমার ডেট দেওয়া, শিডিউল দেওয়া,
তোমাকে সুন্দর মতন রেডি হয়ে মিষ্টি মিষ্টি ভাবে হেসে সেখানে যেতে হবে, হাজার হাজার মানুষের সামনে হাসতে হবে যদি সেদিন হাসির সিন থাকে, তোমার রোম্যান্স করতে হবে, ওইদিকে তোমার ব্রেকআপ হয়ে গেছে কিন্তু তোমার এদিকে romance করতে হবে, হ্যাঁ ওইদিকে হয়তো তোমার মা অসুস্থ, এখানে তোমার হাসির সিন করতে হবে, কিছু করার নেই Absolutely. ধরো এখন তুমি ধরো যে আমরা কেউ নেই আশেপাশে, একা বসে আছো এরকম উঁচু একটা জায়গায়, হ্যাঁ, এবং চারপাশে ধরো এত সুন্দর বাতাস চারপাশে, এখন কি গান গাইতে ইচ্ছা করে? এরকম একটা গান ধরো আমরা আমরা আছি, এটা ভুলে যাও। না, তোমরা থাকলেও আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে তোমরা এমন মানুষ আমার জীবনের যে আমার খুব ট্রাস্টেড পিপল, আমার বোন। আমাদের কারণে ফিলিংস কমবে না, বাড়বে। তাহলে ধরো আমাদের জন্য ফিলিংস বাড়ায় একটা গান গিয়ে ফেলো। এত কনফিউজড করো না, তোমার যেটা মনে হয় আমি তুমি গাও বলি, প্লিজ। জিমে তো সবাই অনেক বেশি মানে লাউড মিউজিকে জিম করতে পছন্দ করে। আমি একদিন বাধ্য হয়েছি যে এই গানটা কেন গাইছে সে। আমি জিমে গিয়ে আমাকে বলছে যে আমি এই স্লো মিউজিকে জিম করছি কেন, এবং আমি স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছি। মানে সিরিয়াসলি জিমের মানুষ বিরক্ত পুরো। আমি গিয়ে একদম বড় সাউন্ড দিয়ে এবং আমি জিম করছি। মায়াবিটা না? হ্যাঁ। হ্যাঁ, সে মায়াবী বলছে আমি এটা দিয়ে জিম করি। বলছি, এটা আমাকে কয়েকজন এসে জিমের বলছে, গান। এই গানটা কার? আমি বলছি কুনাল আপু, কই ওনার নাম্বারটা দেন, এই গানটা কোনোভাবে কেন রাইটটাকে গাইছেন মেজাজ আপনি? ভাই বন্ধ করেন। ঠিক আছে, ওই জিমে না হয়ে যাওয়া যায় না, কিন্তু এরকম এই গানটা, এলোমেলো বাতাসে please এই গানটা আমার জন্য এই গানটা? দিয়ে দাও, হ্যাঁ। আচ্ছা, একটা গান আছে, এই গানটা আমার দিদির খুব প্রিয়। এই গানটা যখন রিলিজ হয়েছে তখন এই গানটা এত স্লো একটা গান, কিন্তু এটা দিয়েও সে জিম করেছে। এটাই বোঝায় যে আসলে ভালোবাসা থাকলে মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে। দ্যাটস ট্রু। এটা বরবাদ সিনেমার একটা গান, মায়াবী। হয়েছি আমি তোরে যে কখন পড়ে না রে মনে, ঢেউ হয়ে তোর চোখের সাহারায় যাইব তোর প্রাণের গোপনে। ও কবে তুই আমার হবি, আমাকে নিয়ে নিবি জোর করে, তোর করে বল না আমায় মায়াবী মায়াবী, চোখে তোর ডুবেছি মায়াবী মায়াবী, প্রেমে তোর পড়েছি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। ফিরে এলাম বিরতির পর। গান শুনতে শুনতে কখন বিরতিতে চলে গিয়েছিলাম আসলে বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম গানটা শুনেই যাই, কিন্তু গান আমরা আরেকদিন শুনবো যখন আমাদের সার্কেলের মুভি হবে তখন। তো আমরা এখন এই মুহূর্তে এসে, সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। তো সেই জায়গায় কি মনে হয় কুনাল, গান যখন গাচ্ছ তখন ওই জায়গাটাকে চিন্তা করে গাও যে না ঠিক আছে এটা মুভির গান, এটার অনেক প্রিপারেশন লাগবে, এটা ওটিটি, না ঠিক আছে আমি একটু অন্যভাবে গাই, এটা নাটকের গান, ঠিক আছে এটা আমি একবার রিহার্সেল করে হয়ে যাবে, আর এটা ঠিক আছে এটা এমনি গিয়ে দিব, এরকম কি কখনো হয়? না, এরকম কখনোই হয় না। এবং হচ্ছে আমি শিওর আমরা কেউই ওরকম কোনো আর্টিস্টই ওইভাবে ভাবে না যে নাটক বা ওটিটি বা সিনেমায় বা মঞ্চে আলাদা কিছু নেই। হয়তো টেকনিক্যাল কিছু জিনিস আলাদা হতে পারে, বাট আর্টিস্ট্রির কিছু নেই। ইনফ্যাক্ট আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল একবার যে আচ্ছা দেখেন এই দেশে পাশের দেশেও ফিমেল আর্টিস্টদের কিন্তু গানের শেষ অংশটুকু দেয় বা অন্তরা থেকে গাইতে দেয়, কারণ কি হিরো কেন্দ্রিক হয় আমাদের সিনেমাগুলো। তো দেখা গেল যে মুখরাতে ফিমেল আর্টিস্টের নাই, শুধু মেল। এরকম আমিও অনেক গান গেয়েছি, পাশের দেশে শ্রেয়া ঘোষালও এরকম অনেক গান গেয়েছে। তো এটা থেকে খারাপ লাগে কিনা আপু, বা এটা এরকম কেন? তা বলেছি আমাকে যদি এক লাইন গাইতে দেয় আমি হ্যাপি যে আমি এক লাইন গাইছি, এবং ওই এক লাইন দিয়ে আই ক্যান মেক ইট মেমোরেবল টু পিপল, যদি আমার সেই স্কিল থাকে। তোমার কি মনে হয় যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, মানে সেই ক্ষেত্রে গানের ক্ষেত্রে এটা কতটুকু প্রযোজ্য? দেখো সারা বিশ্বেই এটা মানে দেখতে যে সুন্দর তার প্রেফারেন্স একটু থাকেই বেশি। এটা আমি যদি বলি যে না এটা মিথ্যা হবে।
এটা উচিত কিনা সেটা অফকোর্স অ্যানাদার আমাদের ডিসকাশন। চারজনের মধ্যে বেশি সুন্দর, কেমন হ্যাঁ। জল জল করতেছে। এতক্ষণ পর আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরে এরপর সোনা থেকে বোন, তাহলে আমার স্টেজ ভালো শো করতে বলে। গেলে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে এত কিছুর মধ্যে আমরা এত কাজ করি, এত কিছুর মধ্যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার ট্রল, এটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? ট্রলের শিকার অনেক, হয়েছে অনেক, অনেক। আমি অনেক হই। আমি তো কথা বললেই ভালো বললেও খারাপ, খারাপ বললে তো নাই, আমি হাওয়া হয়ে যায় বর্ষ। আর এ তো কি বলবো, এর পিছনে একদল রেডি থাকে যে কখন একটা পোস্ট দিবে, ওইটা ভালো বললেও আরেকজনের ছবি দিয়ে ট্যাগ করবে, খারাপ বললেও আরেকজনের ছবি দিয়ে ট্যাগ করবে। মানে মানে কোনো কথা বলে খুঁজে দেখবে এটা কার সাথে ম্যাচ হয়। না, ম্যাচ হওয়া লাগবে কেন? ম্যাচ হওয়ার দরকার নেই। জাস্ট দিয়ে দিলাম এটা অপু দিয়ে বিশ্বাস। দিব। হ্যাঁ। অপু বিশ্বাস মানে দিয়ে দিতে হবে। এবং এটা একটা গোষ্ঠী, মানে কিছু লোক, সার্টেন গ্রুপ অফ পিপল। হ্যাঁ এটা কিছু লোক, এটা নো অডিয়েন্স, নো ওয়ান। অডিয়েন্সরা অনেক ভালোবাসে অপুদিকে। এখন যারা ইভেন ফেসবুক ইউজার, এরা অনেক ভালোবাসে। বাট আমার কেন যেন মনে হয় দে আর পেইড। কিছু একটা সংখ্যা আছে, এরা সুন্দর করে, এদের কাজই হলো এটা। না, তাহলে তাহলে এইটা জানি আমি, এটা বলার পরে আমাকে অনেক কথা বলবে, আই ডোন্ট কেয়ার। আরেকটা ট্রল হয়ে যেতে পারে। যাই হোক, সেটা কথা না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া কি তাহলে মনে হয় যে অনেক বেশি সারাক্ষণ কশাস থাকতে বাধ্য করছে, অনেক বেশি পারফেক্ট থাকতে বাধ্য সোশ্যাল করছে? মিডিয়া যারা ব্যবহার করে তারা সবসময় এত, তাদের টাইম নেই। তারা হয়তো দেখতেছে, করতেছে। কিছু মানুষের জবই এটা। কিছু মানুষ আছে যারা এটাই করে। তমা আমি নাম দিয়েছি একটা, কিছু একটা প্রোগ্রামে বলে এসেছি, যারা আমাকে নিয়ে ট্রল করে, আমরা তো বাসায় কাজের লোক পেইড করে রাখি, সো আমি উইদাউট পে আমি চাকর রেখেছি যারা আমাকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। আর ভাবার মধ্যেই তো তোমার ভালো এবং মন্দ দুটোই আসে। সো যারা আমাকে নিয়ে সোশ্যাল কিছু মিডিয়াতে বলতে চাচ্ছে, বলো, বলো। ট্রোল করে, তারা হচ্ছে আমার চাকর, উইদাউট পেইড চাকর। আমি জানি না, আমার যেটা বলার আমি বলে দিচ্ছি। না কিন্তু তাহলে যে, কিন্তু আরেক দিক থেকে কিন্তু তারা তোমার ভিউ বাড়াচ্ছে, কিন্তু এই যে ভিউ বেড়ে যাচ্ছে অনেকের, বা অনেকে ভিউ দিয়ে কি আসলে কোয়ালিটি কাউন্ট এই যে করা আমাকে যায়? দেখেন, আমার কোনো ভিউ নাই। না মানে কোন আর্টিস্ট ভিউয়ের জন্য কাজ করছে? আমাদের তিনজনের কেউই ভিউয়ের জন্য। না, 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 ওনারা তো আবার ভিউয়ের যুগেও না যে তাদের ট্রল করে ভিউ বাড়াতে হবে। এরকম হয় নাই যে ঠিক আছে, ওই যে অপুর সাথে যে মুভিতে অভিনয় করতে গেছো, হ্যাঁ তখন মনে হয় নাই যে আচ্ছা ঠিক আছে ওনাকে আমি দেখতে পারি না, বা ঠিক আছে আমাকে কেন না, মরতে তখন হবে? আমি না তখন ওই জায়গায় যাই নাই, ওই চিন্তা আমার কখনো আসে নাই। আমি এমন একজন হিরোইনের সাথে, হিরোর সাথে তখন কাজ করতেছি যাদের তখনই অলরেডি 70টার উপরে ফিল্ম হয়ে গেছে। স্টার হওয়ার, স্টারডম মেনটেন করা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, যখন কেউ অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যায় তাকে কিন্তু মানুষ আর স্বপ্নে দেখে না, কারণ তাকে বাস্তবেই পাচ্ছে। এই জন্য কিন্তু সিনেমা রিলিজ হচ্ছে, সিনেমা হলে লোক যাচ্ছে না। আজকে আমি অপু যে ব্র্যান্ডিং করছি, ওপেনিং করছি, ফটোশুট করছি, যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে অল টাইম তোমরা দেখো, ইনফ্যাক্ট টিভি প্রোগ্রামের কথাও যদি তুমি বলো, এটা কিন্তু আমার একটা সার্টেন টাইমে এসে করা, যখন আমার বাচ্চা হয়ে গেছে, পারিবারিক একটু টানপড়ন গেছে, এবং আমার কাছে আমি কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম যে আমি আবার সিনেমায় নায়িকা হয়ে কাজ করতে পারবো কিনা। তখন কিন্তু আমার সব কিছু মিলে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, এই জায়গাটাতে আমাকে অনেক বেশি ডাকছে, বা আমার স্পেসটা হয়ে গেছে, বা আমি ট্রাই করতে পারি। এই ট্রাই করতে পারি থেকে কিন্তু এখনো পর্যন্ত যে ওপেনিং বলো বা ফটোশুট বলো, কিন্তু আমি যখন টানা 2008 থেকে একদম 15 পর্যন্ত টানা কাজ করেছি, আমার মনে হয় যে টিভি প্রোগ্রামগুলো খুব রেয়ার ছিল, একটা বা দুটো, একটি মাত্র আর্টিস্ট যে শাকিব খান এখনো পর্যন্ত এত বড় বড় সিনেমা ঈদে দিচ্ছে, সবকিছু করছে। তুমি কি কোথাও দেখেছো তাকে? আমি নিজেও একজন শিল্পী হিসেবে বলবো যে আমিও ওই জায়গাটা রাখতে পারিনি। শাকিবের এত সংখ্যার সিনেমার নায়িকা হওয়ার পরেও এটা অনেক যেটা বড় সে একটা ধরে reason, রেখেছে। অ্যাভেলেবল না হওয়াটা। অ্যাভেলেবল হওয়ার কারণেই না, যেটা ইফেক্ট চলচ্চিত্রও হচ্ছে। দ্যাটস ট্রু। আমি তো অনেক সময় অনেককে দেখি ভাত খাচ্ছে, ক্যামেরাটা অন করে, why? এটা তো একটা বিগ ভাত খাওয়ার মানে কন্টেন্ট তো আমার অনেক শুধু একটা জিনিসই পপুলার খারাপ লাগে কন্টেন্ট। আপু, সেটা হলো এই ভিডিওটা দেখার পর আমার ক্ষুধা লাগে। সেটা রাত 3টার সময় দেখলাম আমি ভিডিও, এরপরে লাগে আমার ক্ষুধা। এখন ও খাচ্ছে গরুর মাংস দিয়ে, কাঁচামরিচ চাবায় চাবায়, আমি এখন এই রাতের বেলা গরুর মাংস কোথায় পাবো? আমার কষ্টটা এইখানেই। রান্না করতে পারো? পারি, কিন্তু রাত 3টার সময় তখন তো ক্ষুধা লাগছে, রান্না করার তো আর ক্ষুধা লাগে আর না। গরু মাংস রান্না করতে তো 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তখনই খেতে মন চায়। তখনই ভিডিওগুলো আসে, আর পরেও এরা রাতের বেলা। অনেক আনন্দের মাঝখানে আরো কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন, বিরতিতে যাব তো তার আগে আমার মনে হয় ছোট্ট কিছু প্রশ্ন নিজেদের মধ্যে, এটা অন্য কেউ না, বাইরের কেউ দিল না। program। সেটা হচ্ছে কে সবচেয়ে বেশি লেট করে? আজকে তো আমি লেট করে না এসেছি। না না, ওভারঅল আমরা লেট করি না। হ্যাঁ।
কেউ লেট করে না অ্যাকচুয়ালি করি না। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কে সিক্রেটলি আরেকজনের কমেন্ট চেক করে? সবাই সবারটা Comment? করি। আমার ওইভাবে আমার কমেন্ট না পড়তে এখন পড়া হয় না। কমেন্ট আমি চেক পড়ি করি না। ওকে, সবচেয়ে বেশি ড্রামাটিক কে? হবে। হাসতে হাসতে মানে এত মিষ্টি করে কথা বলে যে আরেকজন গেল শুয়ে পড়ে যাবে কথায়, বোঝাই যাবে না। সবচেয়ে বেশি সেলফ এটা Of course, of course. বাট মানে ইটস এ বিউটিফুল ড্রামা। যদি কেউ বুঝে বুঝবে, না বুঝলে তো বুঝবে না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তেজপাতা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে বেশি সেলফি তোলে কে এখানে? আমি তুলি না, আমিও না, আমি আমরা ভুলে আমার যাই। সেলফি সেলফি লাভার না। ছবি পছন্দ না। আমার টাইম ওয়েস্ট মনে হয়। সবচেয়ে বেশি ইমোশনাল কে? তিনজনই, আল্লাহ ইনশাআল্লাহ তিনজনই। ইমোশনে ভরপুর। এত ইমোশন যে ব্যাংকে ইমোশন জমা রাখা গেলে তিনজনেরই একদম কোটিপতি হয়ে যেত। এফডি করে রাখবো ইমোশন, একদম। ইন্টারেস্ট দিয়ে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমাদের ইমোশনাল এপিসোডের আরেকটা কোশ্চেন হচ্ছে সবচেয়ে বেশি শপিং করে কে? এই দুজন হবে, কেউ একজন, আই ডোন্ট নো, ও হতে পারে। না, বলেছে আমি উনি এখন করেন। কমাই দিছি, উপদি করে। একটু করি না, কারণ হচ্ছে ইদানিং আমি প্রায় কিছু কন্টেন্ট ঘুরে চোখের সামনে না, যে মানে অনেক টাকা পয়সা লাগে শপিং করতে, 1-2 কোটি টাকার। ও ও মাই গড, প্লিজ। না 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 ওইটা না, ওইসব ফালতু না না জিনিস না 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 মানে- ওই শপিং না। শপিংটা লাইক এরকম যে আমার আমরা শপিং আমাদের বেসিক্যালি টাকায় করি shopping। আমার ছেলের জন্য করা হয়, কারণ আমার ছেলে এখন সিচুয়েশন এমন হয়ে গেছে 1 মাস পরে ড্রেসটা দিলে তার পেটে টাইট হয়, হাতে টাইট হয়, সো ওর জন্য চিন্তা করে করে হ্যাঁ আমাদের কপাল খারাপও বলতে পারি, আমাদের ওরকম বয়ফ্রেন্ড নেই যে 50 কোটি 60 কোটি টাকার শপিং করে এরকম বিছাই দিবে। ও বেশি বলে ফেলছি, মনে মানে হয়। 50-60 লাখ, আচ্ছা 50-60 লাখ টাকার শপিং করে দেয়। আমি একটু ভুল বলে ফেলছি, 50-60 লাখ টাকার এরকম শপিং করে দেয়, সেটা আবার প্রাউডলি এসে ক্যামেরার সামনে বলে। এরা কারা তাও চিনি না, জানি না। ওইরকম কিছু পিপলসদেরকেও বলছে মডেল, অভিনেত্রী। হ্যাঁ 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 এমন একটা শব্দ, মডেল, অভিনেত্রী। অভিনেত্রী মডেল কোথাকার? হ্যাঁ, এখন বিষয়টা হয়ে গেছে কি, একজন প্রযোজনা প্রতিষ্ঠান যে টাকা লগ্নি করতে আসবে সে তো কনফিউজড, আমি তমাকে নিব, অপুকে নিব না সামওয়ানকে নিব। সো এই জায়গা থেকে কি হয়েছে যে যারা অরিজিনাল আর্টিস্ট হয়েছে তারা তো পেছনে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটার একটা এক্সাম্পল আমি দিব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এসে বাকি গল্প করব। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। ফিরে এলাম বিরতির পর। সাথে যারা আছেন তাদের পরিচয় শুরুতেই দিয়েছি, শুধু এইটুকু পরিচয় বলবো, অনেক কাছের মানুষ, অনেক আপন মানুষ আমার এবং আপনাদের। আমরা কথা বলছিলাম শপিং নিয়ে, কন্টিনিউশনে আসি। কারণ হচ্ছে আমি একবার বাইরে একটা শো করতে গেলাম, তো শো করতে যাওয়ার পর আমার সাথে একজন ছিলেন, তো উনি হচ্ছে বললেন যে এরকম, আমি চিনতে পারিনি আর কি, দেখলাম অনেক শপিং করছেন, তো খুব স্বাভাবিক, একসাথে শো করতে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি করছেন আপনি, তো বললো এই তো কিছু নাটক আর কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, নাটক হয়তো বা মিস হয়ে গেছে, বিজ্ঞাপন তো সারাক্ষণ চলে, তো আমি বলছি, কোন কোন বিজ্ঞাপনের কাজ করেছেন? তারপর আমার বললো যে না, বিজ্ঞাপনের কাজ করছি না, শুটিং হবে আর কি। শুটিং হবে? কোন কোন বিজ্ঞাপনের শুটিং হবে? বলে না কয়েকটা বিজ্ঞাপন নিয়ে আলোচনা হচ্ছে, আমার কেন যেন পেঁচাইতে ইচ্ছা করলো। হ্যাঁ, বলছি কোন কোন বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ, কোন কোন বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছে? বলে কথা হচ্ছে মানে কি, আমি আসলে চিন্তা করেছি যে আমি বিজ্ঞাপন করব। হ্যাঁ, আমি না বলে ফেলেছি যে আপনি চিন্তা করে বাংলাদেশ থেকে দুবাই চলে আসছেন, আপনি তো অনেক দূর যাবেন। হ্যাঁ, সো আমাদের জিনিসগুলো এরকম যেন না হয়, আমাদের এই ইন্ডাস্ট্রি অনেক ভালো হোক, অনেক ভালো জায়গায় যাক, আমরা এরকম সোর্সে না যাই। তোমা অনেক সিরিয়াস চিন্তা করছে যে আসলে ঘটনাটা কি। হ্যাঁ, ঘটনা কিছু না, ঘটনা হচ্ছে আমরা চাই তুমি অনেক না, এগিয়ে যাও। পুরো প্রোগ্রাম তুমি একটু শেষে আগে গিয়ে বলেছো। আমার রিয়ালাইজ হলো আমি অনেক বলে ফেলছি, এখন তো আর আবার প্রথম থেকে শুটিং করা সম্ভব না, তার জন্য বলে ফেলছি। এই এপিসোডে আমাকে বাদ দিয়ে দেওয়া যায় না, মানে এই পার্টটুকুতে। না, এটা তো সার্কেল। ও আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরুতে শুরুতে 10 মিনিট বলে একবারেই যাই, বলছি যে বলেই যাই। না, আমরা এই সার্কেলের অনেক কিছু নিয়ে কথা বলেছি, কিন্তু একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে মানে স্টেজ, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এআই যুগ, ভাইরাল কন্টেন্ট, অনেক ধরনের ইস্যুজ আছে চারপাশে। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় তার মধ্যে থেকেও এই যে সিনেমা হচ্ছে, ঈদে এই ছবিগুলো মুক্তি পাবে, সেই জায়গা থেকে এখন যদি আমি জিজ্ঞেস করি যে ইনস্ট্যান্ট
কোন মুভির কথা মনে হচ্ছে, কোন মুভির নাম মনে হচ্ছে যে আমার মানে দেখা এবার সেরা যেটা সিনেমা? ঈদে না, না, না। আসছে এখন পর্যন্ত যেহেতু ঈদ মানে অনেকগুলো ছবি রিলিজ হলো, সুরঙ্গ অনেক আর কিছু বরবাদ আমার পক্ষ থেকে রিসেন্টলি দেখা। রিসেন্টলি না, মানে হয় না যে হঠাৎ করে মনে হচ্ছে যে এই যে আচ্ছা ঠিক এখন আছে এই এটা। মুহূর্তে আমার সুরঙ্গ আর বরবাদ এই দুইটা ছবি আমার অনেক পছন্দ হয়েছে, এই দুইটা ছবির নামই বলতে পারবো। তুমি বলো। আমার কাছে তো মনে প্রাণে আছো তুমি মনে হয়, কারণ এই একটিমাত্র সিনেমা আমার এবং সাকিবের আমার যতদূর মনে হয় 6 থেকে 7 মাস টানা চলেছিল। তো আমি চেয়েছিলাম যদি 2 বছরও কোনোভাবে একটানা চলতো তাহলে হয়তো বা দিললে দুলহন লে যায়েঙ্গের কাছাকাছি একটু মানে যেতে পারতাম, বিকজ ওটা তো 11 বছর চলেছিল একটা সিনেমা হলে। সো একটা সিনেমা হলে 7 থেকে 8 মাস টানা চলেছিল, এর মধ্যে দুটো ঈদ এসেছে, কোনো সিনেমা তারা অ্যাকসেপ্ট করেনি, সেখানে আমার সাকিবের সিনেমাও ছিল। সো মনে প্রাণে আছো তুমি এই সিনেমাটা আমার লাইফের অনেক বড় একটা ভালো লাগার সিনেমা, যেটা এক বিন্দু ভালোবাসা দাও এই গানটা এখনো অবধি মানুষ অনেক বেশি হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করে। এবং আমার ধারণা এটা খুবই একটু popular গান। আমরা কিছু গান হয় না যে যে গানগুলো সবাই জানে আমরা বলি জাতীয় সঙ্গীত হয়ে গেছে, হ্যাঁ এটা কাইন্ড অফ তাই। অ্যাবসলিউটলি। ও প্রিয়তমা, এটা জাতীয় সঙ্গীত, এটা জাতীয় হ্যাঁ, সঙ্গীত। প্রিয়তমার এটা তো হচ্ছে মানে তোমার বলো অবশ্যই আপু এখন এই মুহূর্তে কোন আমার movie র নাম প্রিয়তমার আসছে? কথাই মনে পড়ছে, এবং ইনফ্যাক্ট আমাকে আচ্ছা, একটা যতবারই জিনিস ফলো জিজ্ঞেস করেছো আমি করবে যা যা বলছি সব কথা সে উত্তর দিয়ে ফেলছে, তার মানে কি পরিমাণ মনের টান। প্রিয়তমার কথা মনে পড়ছে কারণ আমার কাছে মনে হয় যে কোভিড পরবর্তী বাংলা সিনেমার একটা বাক বদল হয়েছে প্রিয়তমা দিয়ে। মানুষের হলে ফেরা এবং গানগুলো সব কিছু মিলিয়ে শাকিব ভাইয়ের দুর্দান্ত পারফরমেন্স, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রিয়তমা কথাই মনে পড়ছে, বিকজ ইটস ভেরি স্পেশাল। প্রিয়তমা স্পেশাল। এবং ওই সময় কিন্তু এই ধরনের একটা কথাও আসছে যে শাকিব খানের ছবির সব গান শুধু কোনালি গায়। হ্যাঁ, না, এটা আর ভুল কেউ- কথা, একদমই ভুল কথা। যে কথাটা তুমি তাকে আখ্যায়িত করলে সে তো একটা রোমান্টিক সিঙ্গার। সাকিবের তো অনেক গান আছে, অনেক অনেক সিঙ্গার গিয়েছে, যেখানে যাকে প্রয়োজন। এই যে আমি বললাম না যে অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি হয়। আচ্ছা, এখন একটা মেলোডি সিঙ্গার দরকার, সেখানে আমি শ্রেয়া ঘোষালকে না নিয়ে ওখানে কি অন্য কাউকে নিতে পারে? যেখানে অরিজিৎ সিংকেই লাগবে সেখানে অন্য কাউকে নিতে পারে। এখন প্রিয়তমার মতো একটা রোমান্টিক, ফুল রোমান্টিক লাগবে, তো সে তো সিঙ্গার হিসেবে প্রিয় রোমান্টিক, সে তো এই চাঁদ মামা আয় রে খাই যায়, এই গান তো আমি কখনো কোনালের গলায় শোনা হয়নি। আচ্ছা, এই জায়গায় আমি একটু পজ দিব। ধরো তোমার এই প্রিয়তমা গানটা যদি আসলে এরকম কোনো টোনে গাইতে হয়, কেমন? প্রিয়তমাকে না আমি এভাবে ভাবতেই পারবো ভাবতেই না। পারবে না। এটা এমন একটা গান যেটা একটু আগে বলে যে এক বিন্দু ভালোবাসা দাও। প্রিয়তমা এই ধরনের গান এমন গান মানুষের মানে বুকে খোদাই করা। এক সিঙ্গারই অন্য আরো 4টা সিনেমায় গান গাইছে, তার নিজের সোলো গান রিলিজ করছে, নাটকে গাইছে, ওটিটিতে গাইছে, কিন্তু তাকে কেউ পাত্তা দিচ্ছে না। সে যখন শাকিব খানের ফিল্মে গাইলো তখন সবাই তাকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে সমালোচনা, তাকে নিয়ে সবকিছু হয়। এরকম হয়েছে, এটা আমি না অন্য কেউ, বাট এরকম হয়েছে। সো ব্যাপারটা যখন শাকিব ভাইয়ের হয় তখন ফোকাসটা অনেক বেশি হয়, যে কারণে কথাও অনেক বেশি হয়, যাক, সাকিব নিশ্চয়ই এই এপিসোড দেখলে অনেক হ্যাপি হবে যে আমাদের অনেকগুলো আলোচনার বিকজ তার কাছের মানুষরা সব এখানে। হ্যাঁ, শাকিব খানকে নিয়ে সব ধরনের টপিক হয়, হ্যাঁ। সুতরাং সে সব দেখে সব এনজয় করে। যেটাকে ওনার মনে হয় আমি নিজের নিচ্ছি নিজের, যেটা উনি মানে হাস্যকর হিসেবে নিচ্ছে হাস্যকর, সো উনি সব দেখেন and সব মজা নেন। আচ্ছা, আমরা ঈদ আড্ডা, ঈদ আনন্দ, অনেক হাসি আনন্দের গল্প করলাম। যেহেতু কোরবানির ঈদ কেমন কাটলো? আমার কোরবানি খুবই ভালো কেটেছে, কারণ আমার সন্তান অনেক এনজয় করে, সো ওর আনন্দের সাথে আমার আনন্দ মিশে থাকে। আর কোরবানি ঈদটা একটু বিজি যায় সকল মেয়েদের জন্য, আমিও ব্যতিক্রম না, এভাবেই কেটেছে। সবারই নিশ্চয়ই এভাবে, মানে এই সময়টা আসলে অন্যরকম, বলে না যে একদম কোরবানির পরিবারের সময়টা সঙ্গে, একদম বিশেষ করে কোরবানি ঈদে তো ঈদ- সবাই ছুটি নেয়, ঈদ একসঙ্গে মানেই বাড়িতে হচ্ছে যায়। যে হ্যাঁ ঠিক আছে সবাই মিলে, মানে একটা আলাদা মেন্টাল থাকে না যে ঠিক আছে Right. আমি একটা ছুটি পাচ্ছি, সময় পাচ্ছি, যদিও কাজের মধ্যেই থাকতে হয়, তারপর একটা ছুটি। আমরা মুভি নিয়ে কথা বলছিলাম, আমাদের সার্কেল নিয়ে কথা বলছিলাম, তো সেই জায়গায় আমরা সবার প্রিয় গান নিয়ে কথা বলছিলাম। আমার মনে হয় যেহেতু একদম শেষ পর্যায়ে এবং সবারই পছন্দের গান হচ্ছে প্রিয়তমা, হ্যাঁ, সো আমার মনে হয় প্রিয়তমা গানটাই আমরা সবাই মিলে যদি একটু গাই, শেষ পর্যায়ে রইলো আমাদের একটা স্মৃতি, তোমাদের প্রথম অন স্ক্রিন প্রেজেন্স তিনজনের একসাথে, সেটা একটা সুন্দর গান দিয়ে মেলোডিয়াস ভাবে হোক। অবশ্যই আমি তোমার কাছ থেকে 1 মিনিট চেয়ে নিই, কারণ হচ্ছে তোমার আজকে একটু কাজ আছে, এই জন্য চেয়ে নিচ্ছি। এটা একটু বলি, আমি যখন কুয়েত থেকে দেশে এসেছি তখন
মানে কুয়েত থেকে তো আর এত সিনেমা দেখা হতো না বা এত গান শোনা হতো না, গান শোনা হতো বাট সিনেমাটা একটু কম। কিন্তু আমি দেশে আসার পর আমার কাজিন বলছে যে "এই, এখানে আয় আয়, বয় বয় বয়, সিনেমা দেখ"। কার সিনেমা? শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা। তো আমি বললাম আচ্ছা, ওরা অনেক বড় হিরোইন। হ্যাঁ, অনেক বড় হিরোইন। দেখলাম আমার কাজিনরা তাদের সবার, মানে আমার বয়স তখন ছোট, আমরা গান মুখস্থ, ডায়লগ মুখস্থ। সেই সময়কার অপু বিশ্বাস মানে, এবং দিদিকে আমরা বোনের মতোই দেখি এবং অনেক বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি। তো দিদির সঙ্গে একটা অনুষ্ঠান শেয়ার করা, ইটস আ বিগ থিং ফর মি। আমি অনেকগুলো গান গেয়েছি দিদির প্রডিউস মুভিতে এবং এর বাইরেও। সো লুকিং ফরওয়ার্ড যে এর পরের কোন গানটা দিদির জন্য গাইবো, আই এম ওয়েটিং। তবে ওর কেন, ওর না, তোমাদের আমি তারপর তোমার আসছি। তিনজনেরই সবচেয়ে বড় গুণ হচ্ছে আমার কাছে যে তোমরা কখনো আমাকে, মানে আমি নায়িকা গায়িকা কোনো কিছু না, কিন্তু তোমরা তিনজনেই যার যার এত উচ্চ অবস্থান থেকে কেউ কখনো আমাকে ওই ফিলটা দাও না। সো একটা মানুষের জন্য এটা অনেক বড় গুণ। হ্যাঁ, ওর সর্বোচ্চ জায়গায় থেকেও যখন দেখা হয়েছে তখন কিন্তু ওই যে আপন, ওই যে নিজের কেউ, এবং ওর সবারই মানে আপ ডাউন, খারাপ সময় ভালো সময় থাকে। আমারও অনেক ক্রাইসিসের সময়ে মানে এমন সব কথাবার্তা ও আমাকে বলেছে যেগুলো আমার মনে হয়েছে যে মানে আই নিডেড দিস। অ্যাবসলিউটলি, এটাই তো আর্টিস্টের বড় গুণ হওয়া উচিত। আর তমার কথা কি বলি, আমার সৌভাগ্য হয়নি এখনো তমার জন্য গাইবার, হয়তো কোনো একদিন হবে। কিন্তু আর্টিস্ট তমা তো তুমি যেটা বললে যে তার ভার্সেটালিটি দিয়ে সে ইতিমধ্যে তার ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার মানুষের ভালোবাসা সব কিছু কুড়িয়েছে। মানে ওই সময় যখন ও এসেছে প্লাস এখন ওর ওর ট্রান্সফরমেশন আর্টিস্টিক্যালি, ভিজুয়ালি, সব দিকে সার্বিকভাবে তমা নিজেকে অনন্য করে রেখেছে। এবং এর বাইরে আমার কাছে তমা স্পেশাল, কারণ তমা একজন অসাধারণ মানুষ। ও সব সময় সবার জন্য অনেক ভালো transparent। চায়, ট্রান্সপারেন্ট তো অবশ্যই, সব সময় সবার জন্য ভালো চায়, অনেক কঠিন কথা অনেক সহজ করে বলতে জানে। বিকজ শি ইজ কনফিডেন্ট। ওই যে তুমি বলে যে পাওয়ারফুল রোলস বা চ্যালেঞ্জিং রোলস করা, সেই করতে পারে যে তার নিজের তার ভিতরে আর্টের উপর, পাওয়ারটা থাকে। সে আর্টের উপর কনফিডেন্ট, and she has that. And I'm so glad I can call her my sister. থ্যাংক ইউ। তমা, কবে গাবো তোমার Very জন্য? soon, inshallah. হ্যাঁ, তো দুজনের গানই গাইবা এখন। হ্যাঁ। প্রিয়তমা না, ওনার তো তোমার সাথে গেয়েছি ওরা already। দুজন গাইবে। ওরটা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। এখন প্রিয়তমাটা তোমরা তিনজন প্রিয়তমাটা গাইলে তিনজন মিলে আমার গাইতে জন্য একটা হবে। রেকর্ড থাকে যে ঠিক আছে অন স্ক্রিন প্রথম তোমাদের তিনজনের একটা গান। তুমিও গাইবে? হ্যাঁ, আমি তো গাইবো। গাড়িতে বসে বসে তো অনেক গেয়েছো, সো এখনো আবার গাও। ঠিক আছে, আমরা একসঙ্গে ড্রাইভে গেলে তো এটা প্রায় হয়। সো লেটস সিং টুগেদার। প্রিয়তমা, যত কথা তোমার প্রিয়তমা,